নদীর জলে ভেঙেছে ব্রিজ, যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান। বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে, সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে। এইভাবেই যে গাটিয়া নদী রয়েছে, যেটা এখনও যথেষ্ট ফুলে ফেপে রয়েছে, সেই জলের স্রোতের মাঝখানে নদী পারাপারের ঝুঁকি কেউই নিতে চাইছেন না, যে কারণে এখানে স্পিড বোটের সাহায্যে এপার থেকে ওপারে যারা সাধারণ মানুষজন রয়েছেন, বিভিন্ন প্রয়োজনে যারা সমস্ত কিছু জিনিসপত্র সেগুলিকে আনা নেওয়ার কাজ করছেন, এবং যারা এই জায়গা থেকে, এই বামনডাঙ্গা থেকে যারা যেতে চান চালসা বা অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে, তাদের নদী পারাপারের জন্য এটাই কিন্তু এই মুহূর্তে একমাত্র ভরসা। তার কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় এই যে সেতু, টানাটানি সেতু বলে পরিচিত গাটিয়া নদীর উপরে, সেই সেতু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এখানে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে, তার কারণ যে কোনো সময় যাতে কোনো বিপদ না আসে। এখানে এই যে নদীর যে বাঁধ, সেই নদী বাঁধের ওপরেই ছিল রাস্তা, সেই রাস্তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা গভীর ক্ষত তৈরি করেছে এই বিপুল প্রাকৃতিক বিপর্যয় এবং জলের স্রোত, যেখানে রাস্তা থেকে প্রায় দোতলা আড়াইতলা সমান নিচু জায়গায় এই মুহূর্তে শ্রমিকরা কাজ করছেন, এবং এখানে নদী থেকেই পাথর তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে, সেগুলি পেলোডারের সাহায্যে ট্রাক্টরে ভরা হচ্ছে, এবং তারপর সেগুলি এনে এইভাবেই এই খাদ ভরা করার কাজ চলছে। এখানে একটি বাঁশের মই তৈরি করে দেওয়া হয়েছে, যারা পারছেন তারা এই বাঁশের মই দিয়েই যাতায়াত করছেন, আর যাদের পক্ষে এই বাঁশের মই দিয়ে যাতায়াত করা সম্ভব নয় তাদের জন্য রয়েছে সিভিল ডিফেন্সের স্পিড বোট। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন তারা নদী পারাপার হচ্ছেন। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। এই বামনডাঙ্গা চা বাগানে যে জলবন্দী মানুষ, তাদের দেখতে আসার সময় সাংসদ খগেন মুর্মু সহ বিজেপির প্রতিনিধি দল, তাদের উপরে হামলার ঘটনা ঘটেছিল, তারা আক্রান্ত হয়েছিলেন। সেই জায়গা এখনো এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপ হয়েই রয়েছে। এখনো পর্যন্ত এই সেতু এবং তার নিচের যে রাস্তা, যা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, তা ভরাট করা যায়নি। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য এলো নির্বাচন কমিশনের বিশেষ দল। আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। সূত্রের খবর, তাদের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তোড়জোড় চলছে জোর কদমে। মঙ্গলবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই 3 জেলা নিয়ে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এছাড়া রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সহ প্রায় 500 জন বিএলওর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের অফিসাররা। বুধবার উত্তরবঙ্গ ছাড়া সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সঙ্গে বৈঠক করবেন তারা। তারপর রাজারহাট, গোপালপুর এবং বারাসাতে যাবেন। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে 3 জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে, এবং যে কোনো নির্বাচনের আগে থরো ইলেকটোরাল রোল রিভিশন হয়। বিহারের ক্ষেত্র হয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিলে নির্বাচন আছে, তাই এখানেও এটা হবে, এটা স্বাভাবিক। এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না। ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, সাংবিধানিক বডি, তারা নিয়ম মেনে করে। যারা বাংলা এবং বাঙালির উপর অত্যাচার চালায়, বাংলার মানুষ 10.5 কোটি মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, তার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে যদি ভোট চুরি করার চেষ্টা করা হয়, গোটা দেশ বলেছে আবার বাংলা শুরু করবে ভোট চোর গদি চোর। গোটা দেশে, বাংলা থেকে তো দূর হটাবেই, গোটা দেশের জায়গা থেকে এই অপদার্থ ভারতীয় জনতা পার্টি তাকে দূর করবে, এবং এই নির্বাচন কমিশনের দলদাসত্ব গোটা দেশের মানুষের চোখের সামনে বেআব্রু হয়ে যাচ্ছে। তার জন্য এক এবং একমাত্র রেসপন্সিবল এই ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, সরকারি কর্মী বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ তুলেছে বিজেপি। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় 2002 সালের তুলনায় 2025-এর ভোটার তালিকায় অনেক নাম পাওয়া যায়নি, সেসব খতিয়ে দেখা হবে। রুমা পাল, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহখানেক আগে রাজ্য সরকারকে জানানো হয়েছিল। 48 ঘন্টা আগে লাল সতর্কতা জারির কথাও জানানো হয়েছিল, দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করলেন শনিবার সন্ধে প্রশাসনের থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি। প্রকৃতি রুষ্ট হলে তিস্তা তোর্ষা বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী। মানুষ তো কোন ছাড়, লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ। বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে ঘরবাড়ি, তেমনি বদলে গিয়েছে চেনা রাস্তার ছবিগুলিও, সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন? প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা 48 ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা। আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই, 7 দিনের সপ্তম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিনে আপনি পিছনে চলে আসুন। 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল। আপনারা যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল। 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং 2-2:15 সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা তো 12 ঘন্টা তো হবেই, কেননা যা রিপোর্ট পাচ্ছি এখনো এক্স্যাক্ট টাইম অফ ল্যান্ডস্লাইড তো অত রাতে কেউ দেখেনি, কিন্তু ডেফিনেটলি এটা হয়েছে অনেক রাতে। সুতরাং 10-12 ঘন্টা আমরা আগে দিয়েছি। আমরা তাও চেষ্টা করেছি আমাদের কিছু পাস ডেটার বেসিস করে আমরা এটা এই মহকুমা অবধি দিচ্ছি। আপনারা কোন কোন মহকুমাকে চিহ্নিত করেছিলেন অরেঞ্জ? এই মহকুমার মধ্যেও আমরা এখানে ধরুন এটা মিরিক, এটা কালিম্পং, নট কালিম্পং, এটা হচ্ছে কার্শিয়াং, এটা হচ্ছে পুলবাজার, দার্জিলিং পুলবাজার, এইসবগুলো আছে। আমরা এখানে আরও চেষ্টা করেছি যে আরেকটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য, যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস in Darjeeling, Pulbazar, Jorbanglo, Sukiapokri, Karsiang, Mirik and Rongdi Nangliot, and multiple landslides may occur in the above blocks. এই সব জায়গাতেই তো হয়েছে। সব জায়গাতেই হয়েছে। তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন? কেন আটকানো গেল না এত প্রাণহানি? সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা। রাজ্য সরকার আমি তো বলবো অবশ্যই ব্যর্থ, কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ। সরকারের মূল, তিনি তো গোটা সরকারকে নাচ গানে নামিয়ে দিয়েছেন। একেবারে মহালয়ার আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফ্যালার্ট ছাড়ো, আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই, দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো। তার প্রায়োরিটি 1 ছিল নাচতে হবে, টালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে হবে। কিছু জনকে জোর করে এনেছে, আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে এসছে। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন, শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। কার দোষ কার ভুল, এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না। শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে। ঐশী মুখোপাধ্যায়, আবির দত্ত, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।